আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পকে থামানোর প্রস্তাব আবারও বাতিল। ইরান যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতি ইসরায়েলের। ইরানি স্পিকারের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান। রাশিয়ার তেল কিনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পকে থামানোর প্রস্তাব আবারও বাতিল। মার্কিন সিনেটে ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের ক্ষমতা সীমিত করার চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে। বুধবার সিনেটে ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৪৭ জন সিনেটর ভোট দেন, বিপক্ষে পড়ে ৫২ ভোট। ১০০ সদস্যের সিনেটে ভোটদানে বিরত ছিলেন একজন সিনেটর। এ নিয়ে চতুর্থবার সিনেটে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর চেষ্টা ব্যর্থ হল। ডেমোক্র্যাটদের এই উদ্যোগের লক্ষ্য কংগ্রেসের অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরানের সামরিক অভিযান বন্ধ রাখা। আইন প্রণেতারা জানিয়েছেন তারা এই প্রস্তাব প্রতি সপ্তাহেই উত্থাপন করবেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর এটি ছিল প্রথম ভোট। পাকিস্তানের ইসলামাবাদে পরবর্তী আলোচনাও স্থায়ী কোনো সমাধান আনতে পারেনি, যদিও উভয় পক্ষই দ্বিতীয় দফা আলোচনায় আগ্রহ দেখিয়েছে। যুদ্ধবিরতির আগে ট্রাম্প বারবার ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দেন। এরপর গত ৭ এপ্রিল তিনি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে বলে হুমকি দেন। সেটির কংগ্রেসের পক্ষ থেকে তার ক্ষমতা সীমিত করার দাবি আরও জোরালো হয়। তবে বুধবারও ব্যর্থ হয়েছে। প্রস্তাবের সমর্থকদের দাবি, ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুদ্ধ শুরু করে ট্রাম্প সাংবিধানিক ক্ষমতার বাইরে গেছেন। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের, আর প্রেসিডেন্ট শুধুমাত্র তাৎক্ষণিক আত্মরক্ষার ক্ষেত্রেই একতরফাভাবে সামরিক অভিযান চালাতে পারেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসন যুদ্ধের পক্ষে বিভিন্ন যুক্তি দিয়েছে। তাদের দাবি, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে। ভোটের আগে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি এই সংঘাতকে ভুলভাবে পরিচালিত যুদ্ধ বলে আখ্যা দেন। তিনি বলেন, এই যুদ্ধ প্রশাসনের ঘোষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতার অভাব রয়েছে এবং কংগ্রেসের রিপাবলিকানদের পক্ষ থেকেও যথাযথ নজরদারি করা হচ্ছে না। তার মতে, প্রতি সপ্তাহে বিলিয়ন ডলার খরচ হচ্ছে। ইতোমধ্যে ১ ডজনের বেশি মার্কিন নাগরিক নিহত হয়েছে এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়েছে, যা বৈশ্বিক অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে। রিপাবলিকান সিনেটর জিম রিচশরি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার ক্ষমতার মধ্যেই কাজ করছেন। তিনি প্রস্তাবটিকে পুরনো একই বিষয় বলে উড়িয়ে দেন। ইরানি স্পিকারের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বৃহস্পতিবার ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। তবে দুই পক্ষের বৈঠকের বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। কালিবাফ গত শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আসিম মুনির গতকাল উচ্চ পর্যায়ের এক রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে তেহরানে পৌঁছান। ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইরানের সংবাদ মাধ্যমে জানানো হয়, তিনি সেখানে আমেরিকার বার্তা এবং আলোচনার দ্বিতীয় দফার পরিকল্পনা পৌঁছে দিতে এসেছেন। সফরের অংশ হিসেবে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘুচির সঙ্গেও বৈঠক করেছেন। ইরান যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতি ইসরায়েলের। ইরানের সঙ্গে যুদ্ধ আবারও শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সময়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা বাড়ছে। খবর, বৃহস্পতিবার ১৬ এপ্রিল মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তানে আবারও যুক্তরাষ্ট্র ইরান বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে এবং একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে তারা আশাবাদী। এদিকে বুধবার একটি পাকিস্তানি প্রতিনিধি দল তেহরানে পৌঁছে ইসলামাবাদে হওয়া আগের বৈঠকের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আলোচনায় কিছু অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও মতবিরোধ রয়েছে। বিশেষ করে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতার মেয়াদ নিয়ে কোনো সমাধান হয়নি। তবে যুদ্ধবিরতি বাড়ানো এবং নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, পরবর্তী আলোচনা খুব সম্ভবত পাকিস্তানের রাজধানীতেই হবে এবং একটি চুক্তির সম্ভাবনা নিয়ে তারা ইতিবাচক।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সামনে একটি বড় সমঝোতা প্রস্তাব রাখা হয়েছে, যার মাধ্যমে ৬ সপ্তাহের যুদ্ধের অবসান এবং দীর্ঘদিনের পারমাণবিক বিরোধের সমাধান সম্ভব। অন্যদিকে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়ে ইসরায়েলকে নিয়মিত অবহিত করছে এবং দুই দেশের লক্ষ্য এক। তিনি বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী আবার খুলে দিতে হবে। বিশ্বের প্রায় ১/৫ অপরিশোধিত তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এটি বর্তমানে ইরানি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং মার্কিন অবরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নেতানিয়াহু বলেন, যুদ্ধ কিভাবে শেষ হবে বা কিভাবে এগোবে তা এখনও বলা যাচ্ছে না, তবে যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা মাথায় রেখে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে বলেছেন, রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। সংকট মোকাবিলায় রাশিয়া ও ইরানের থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতসহ কিছু দেশকে ৩০ দিনের ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সেই ছাড়ের মেয়াদ আর বাড়াবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে বড় ধরনের ঝুঁকিতে পড়তে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার ১৬ এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা ছাড়ের প্রধান সুবিধাভোগী ছিল ভারত, কারণ হরমুজ প্রণালীর আশেপাশে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যেও রাশিয়ার তেল কেনা চালিয়ে যেতে পারছিল দিল্লি, যা এখন কার্যত ব্যাহত হবে। সরকারি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর রাশিয়ার কাছ থেকে প্রায় ৩ কোটি ব্যারেল তেল আমদানি করার জন্য অর্ডার দিয়েছে ভারত। এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভারতীয় তেল শোধনকারী প্রতিষ্ঠান যেমন রিলায়েন্স, রাশিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান রসনেফট ও লুকয়েলের কাছ থেকে তেল কিনেছিল। বুধবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, আমরা রাশিয়ান তেলের ওপর দেওয়া সাধারণ লাইসেন্স নবায়ন করব না এবং ইরানি তেলের ক্ষেত্রেও তা করব না। এর আগে গত ১১ মার্চ মার্কিন রাজস্ব দপ্তর জানিয়েছিল, ভারতের তেলশোধক সংস্থাগুলি সমুদ্রে ভাসমান রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার থেকে তেল কিনতে পারবে। এর কয়েকদিন পরই ইরানের তেল কেনার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছিল। রাশিয়ার তেল কেনার মেয়াদ ছিল গত ১১ এপ্রিল পর্যন্ত। ইরানের তেল কেনার মেয়াদ ছিল ১৯ এপ্রিল পর্যন্ত।